আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। তো এখানকার আমরা অঙ্কটাতে দেখো, এখানে বলছো গড় নির্ণয় করার জন্য। স্পষ্ট খেয়াল করো, গড় নির্ণয় করার জন্য বলে দেওয়া হয়েছে। তো আমরা এখানে এই গড় নির্ণয় করার জন্য এখানে দেখো শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যার হেল্প নেব। তো প্রথমে আমরা শ্রেণীটা লিখে ফেলি, অর্থাৎ প্রদত্ত সারণী থেকে গণসংখ্যা নির্বাচন সারণী নিম্নরূপ। তো গণসংখ্যা সারণীটা কি হবে, প্রথমে আমি এই দৈনিক আয় যেটা, অর্থাৎ এই দৈনিক আয়, এটা শ্রেণীতে আমরা সাজিয়ে লিখব। দেখো এখান তো আছে এই 2210, 2210 হচ্ছে 2215, 2215, এভাবে 2220, এভাবে 2220, এভাবে ক্রমান্বয়ে আমরা এই লাস্ট যে সংখ্যাটা 2250, 2250 লিখলাম। এখানে 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই 9টি শ্রেণী দিয়ে দেওয়া আছে, যাকে ইকুয়াল টু 9 দ্বারা আমরা বুঝিয়েছি। এই পরবর্তীতে কি এর কাজ আমরা হিসাব করব শিক্ষার্থীরা। তো এইভাবে তোমরা প্রথমে এই সারণীটা এভাবে লিখবে, তারপর লিখো, দেখো কি আছে, গণসংখ্যা আছে। তাহলে এখানে আমরা এই গণসংখ্যাটা আবার লিখব। এই গণসংখ্যাটা আমরা এখানে লিখবো, এই গণসংখ্যাকে এফ আই আর দৈনিক আয় এক্স আই। যদি শ্রেণী আকার দেওয়া না থাকে তাহলে আমরা এইভাবেই লিখবো ক্রমান্বয়ে। তো দেখো গণসংখ্যাগুলো আমরা দেখে দেখে তুলে ফেললাম। 2 3 5 7 6 5 5 4 3, এইগুলো এখানে এই 2 3 5 7, তারপর হচ্ছে 6 5 5 4 3, এইভাবে লিখে সবগুলোকে যোগ করলে যেটা হবে, এটা হচ্ছে তার মান হচ্ছে n। এতটুকু নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কোনো কথা নয়। এবার আমরা এই যেটা নির্ণয় করতে হবে, অর্থাৎ সূত্র মিলানোর জন্য আমার এফ আই এবং এক্স আই এর তথ্য লাগবে। অর্থাৎ এই এফ আই এবং এক্স আই গুণ করবো। তাহলে দেখো এটা গুণ করলে কত হচ্ছে, এই 2210 ইন্টু 2 হচ্ছে 4420। আশা করি বুঝতে পারছো। এভাবে আমরা প্রত্যেকটা গুণ করব। এবার দেখো গুণ করব, এই 2215 এর সাথে গুণ করব 3, তাহলে উত্তর হবে কত, 6645। আবার এই 2220 এর সাথে গুণ করব 5, গুণ করলে হচ্ছে আমার 11100। তারপর 2225 এর সাথে আমি 7 গুণ করব, গুণফলটা হবে 15575। 2230, 2230 এর সাথে আমি যদি গুণ করি 6, তাহলে হচ্ছে 13380। 2235 এর সাথে যদি 5 গুণ করি, এটা হচ্ছে 1100। এইভাবে সবকটা গুণ করলে লাস্ট ফাইনাল মানটা আমরা 6750 অলরেডি সলভ করে দেখিয়েছি। সলভ করার পরে তোমাকে যেটাকে যোগ করতে হবে, এটা হচ্ছে সামেশন, মানে যোগ করা। এই যে সিম্বলটা, এটা হচ্ছে সামেশন। সামেশন মানে যোগ করা। কাকে যোগ করব, এই এফ আই আর এক্স আই কে, অর্থাৎ এই যে মানগুলো আছে, এই এফ আই এক্স আই, এই সবগুলোকে আমরা ক্রমান্বয়ে যোগ করব। যোগ করলে হচ্ছে এই 89,225। এবার গড় নির্ণয় করতে, যেহেতু প্রশ্ন দেখো গড় নির্ণয় চাইছে, তাহলে দেখো আমরা এখানে গড় নির্ণয় খুবই ইজি। আমরা গড় নির্ণয় করার জন্য আমাদের যাবতীয় তথ্য লাগবে, অর্থাৎ এই n এর মান লাগবে এবং সামেশন অফ এফ আই এক্স আই লাগবে। তাহলে আমাদের জানি এই গড়ের সূত্রটা সরাসরি বলবো, এক্স বাই ইকুয়াল টু এই সামেশন অফ এফ আই এক্স আই, এই মানটা হবে আই ইকুয়াল টু 1 থেকে কে পর্যন্ত, অর্থাৎ 1 নাম্বার থেকে এই কে নাম্বার পর্যন্ত, আর n তো এই n এ দেওয়া আছে। তো এখান থেকে আমরা মান বসাবো, অর্থাৎ এই 9টা করে এই যে গুণ আমাদের মানটা হয়, মানটা হচ্ছে আমার কত, এই মানটা হচ্ছে তোমার এই 89,225, অর্থাৎ সামেশন অফ এফ আই এক্স আই, এই যে 9টা, এই যে 9টা গড় বা এই সবগুলোর মান হচ্ছে এই 89,225। 89,225 কে 40 দ্বারা যদি ভাগ করি যা হয়, এটাই হবে আমার উত্তর। সুতরাং গড় হবে 2230, সরি 2230। আবার বলি 2230, এটা তোমার উত্তর।
শিক্ষার্থীরা, আশা করি এই অংশটা নিয়ে তোমাদের কারো প্রবলেম হওয়ার কথা নয়। তারপর যদি তোমাদের মনে হয় প্রবলেম, কমেন্টস করবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য। শিক্ষার্থীরা, ফাইনাল উত্তরটা লিখে ফেলবে। তো ফাইনাল উত্তরটা আমি এখানে লিখে ফেললাম। এবার আমাদের এই কাজ থাকবে এই যে অঙ্কগুলো আছে এগুলো থেকে সুন্দরভাবে উত্তরটি লিখে ফেলা। তো দেখো কি কি বলা হয়েছে। এই যে নিচে 40 জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় দিয়ে দেওয়া হলো টাকা। তো এখান থেকে এই যে সবগুলো এই তথ্যগুলো আমরা এখান থেকে নেব, নিয়ে আমরা মান নির্ণয় করার চেষ্টা করব। তো এখান থেকে বলছে এই সাপ্তাহিক জমানোর গড় নির্ণয় করতে হবে, মধ্যক নির্ণয় করতে হবে, প্রচুরক নির্ণয় করা লাগবে। এই সবগুলো নির্ণয় করার সব থেকে ভালো পন্থা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, অর্থাৎ ছোট থেকে বড় সাজানো। তো শিক্ষার্থীরা, আমি সলভ করার আগে আমি তাকে এই মানের ঊর্ধ্বক্রম অনুসারে অবশ্যই সাজাবো। তাহলে প্রদত্ত সঞ্চয়গুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই বা ঊর্ধ্বক্রম অনুসারে। তাহলে আমার প্রথম যে মানটা আমি দেখছি, ধরো সবচেয়ে ছোট যে মানটা, তোমরা কিভাবে নির্ণয় করবা, এই মনে করো 122, এই 122 এটা লিখে গোল দাগ দিবা, 122 লিখে ফেলবা। তারপর আছে তোমার 122-এর ফুটো খুঁজবা, তারপর এই ছোট মান কোনগুলো, ছোট মান খুঁজতে খুঁজতে দেখবে 125, এভাবে খুঁজে বের করবা 125। তারপর 132, এখানে অবশ্য গোল দাগ দিবা না, এখানে স্পষ্ট লিখবা। প্রশ্নে যে মানটা লিখছো তোমরা এই প্রশ্নতে এভাবে গোল দাগ দিয়ে দিবা। তারপর 132 এই মানটা দিয়ে দেওয়া আছে, 132 মানটা আবার মানে আমি ক্রমান্বয়ে ঊর্ধ্বক্রমে সাজিয়েছি, কারণ আমি যদি একটা করে দেখাতাম তাহলে তোমাদের হিউজ টাইম লাগতো। দেখো 132 এই লিখা শেষ। তারপর তুমি খুঁজবা, তারপর বড় করো, তারপর 135, তারপর তুমি মান দেখবা তারপর বড় কোনটা আছে, তারপর এভাবে খুঁজে খুঁজে বের করবা, যেমন 35, 51, 75, 37, এই অনেকগুলো মান আছে। কথা বুঝতে পারছো? তো এখান থেকে তারপর যে বড় মানটা তোমরা এখান থেকে নির্ণয় করবা। তো 135 আমি লিখলাম, এবার আবার এখান থেকে আলতোভাবে চোখ বুলাবা 135-এর বড় বা তার সমান কোনো মান আছে কিনা। তো দেখছি 136 এখানে আছে, 136 নিলাম। তারপর আবার প্রথম থেকে দেখবে 137 আছে কিনা, তারপর এটা যদি মান টানো দেখো 137 আছে, 37 এবার দেখো 38 আছে কিনা খুঁজে নেবা, 138 নেই। তাছাড়া হলো এই 38 মান পাইলে না, 140 এখানে আছে, 140 দেখো, তারপর দেখো আবার আছে 140 দিলা, তারপর দেখো এই অংশটাতে সাথে আবারও 140, এই আবার 140, তারপর দেখো 141, অর্থাৎ মানটি ভেবে তোমরা কি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সবগুলো সাজানোর চেষ্টা করবে। আমরা তো বেশ অল্প কয়েকটা দেখিয়েছি। এবার দেখো এই বাকিটাও আমি নিয়ে আসলাম, এই টোটাল যে মানটা আমরা এখান থেকে নিয়ে আসলাম, অর্থাৎ তোমরা প্রত্যেকটা এভাবে সাজিয়ে লাস্ট 175 খুঁজে খুঁজে লাস্ট সবচেয়ে বড় করবা, 175টি তোমরা ফাইন্ড আউট করবা, নির্ণয় করবা। সবচেয়ে বড় মানটা 175 নির্ণয় করার পর আমার এই যে গৃহিণীর এই সাপ্তাহিক সঞ্চয় টাকাটা আমার এখানে শেষ, অর্থাৎ সবাই 175 সবচেয়ে বেশি। তাহলে এই কথাটাই লিখার জন্য আমরা গড় নির্ণয় করব। তো গড় তো নির্ণয় করার জন্য আমাকে সারণী থেকে প্রয়োজন নাই, সবগুলো যোগ করে আমাদের 40 জন, যেহেতু 40 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। অবশ্য গড় নির্ণয় করার জন্য তোমাদের এই ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর প্রয়োজন ছিল না, ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছি মধ্যক এবং প্রচুরক নির্ণয় করার জন্য। তবে গড় এইভাবে হবে, তারপর আমরা সাজিয়ে ফেলেছি যেন তোমাদের সমস্যা না হয়। তারপর গড় নির্ণয়, দেখো প্রদত্ত সঞ্চয়গুলোর সমষ্টি বা মোট সঞ্চয়, এই সবগুলোকে আমি প্লাস প্লাস দিয়ে লিখেছি। দেখো 122 প্লাস 125 প্লাস 32, 135 প্লাস 136, 137, 140, 141, 142, 43, 45, এই সবগুলো ক্রমান্বয়ে আমরা যা লিখেছি এগুলোকে আমরা যোগ করেছি। যোগ করলে হচ্ছে 6017, অর্থাৎ এই যে 40 জন মহিলা বা গৃহিণী মিলে তাহলে মোট এই 6017 টাকা তারা সঞ্চয় করেছে। এখানে মোট গৃহিণী হচ্ছে 40 জন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা থেকে গড় নির্ণয় করে ফেলবো, অর্থাৎ এটা থেকে গড় নির্ণয় করব, তাহলে মোট সঞ্চয়টাকে আমরা 40 দ্বারা ভাগ করলেই গড় হয়ে যাবে। তো শিক্ষার্থীরা আসো আমরা এই অংশটাই গড় নির্ণয় করতেছি। শিক্ষার্থীরা,
এবার দেখো আমরা এখান থেকে এই গড় যে বিষয়টা হচ্ছে, তাহলে গড় হচ্ছে এই মোট সঞ্চয় আর মোট গৃহিণী দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে মোট টাকা আমরা এই ৬০১৭ ছিল আর মোট গৃহিণী ৪০ জন ছিল। আশা করি তুমি এটা বুঝতে পারছো। এটা দ্বারা আমরা ভাগ করব, ভাগ করলে উত্তরটা পেয়ে যাব, অর্থাৎ এই ১৫০.৪২৫ টাকা। সুতরাং এটা হচ্ছে আমাদের গড়। তো দ্বিতীয়বার হচ্ছে আমাদের এখান থেকে জাস্ট এটা ২ অঙ্কতে নিয়ে নিলাম। ২ অঙ্কতে যেহেতু ৫ আছে তাই পরবর্তীতে একবারে, তাই ৪৩ হলো। আশা করি বুঝতে পারছো। এবার আমরা নির্ণয় করব এই মধ্যক নির্ণয়। তো মধ্যক নির্ণয় একটা সহজ পদ্ধতি হচ্ছে n এর মান জোড় নাকি বিজোড় এর জন্য, যা জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে আমরা জোড় সংখ্যার একটি সূত্র আছে, আমরা জোড় সংখ্যার সূত্র বসাবো। এটা হচ্ছে n/2 তম পদ ও n+1 তম পদ দ্বয়ের সাংখ্যিক মানের যোগফল, তাকে ২ দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখন এই যে সাংখ্যিক মান আমরা পদ রাখবো, এই যে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছি, তাহলে আমরা n এর মান ছিল 40/2, এখানে ছিল 40/2 প্লাস 1 তম পদের সাংখ্যিক মানের যোগফল। তাহলে এখান থেকে আমরা যে একটু আগে সাজিয়েছি, আশা করি তোমরা খাতায় লিখেছিলে বা বুঝেছিলে। তাহলে এটা হচ্ছে 20তম পদ, তাহলে 20তম পদ আর এটা হচ্ছে 21তম পদ। এই পদগুলো খুঁজে বের করব। এই দুইটা পদের যোগফল আমরা ২ দ্বারা ভাগ করব। আশা করি দেখো, অর্থাৎ ওই যে এখানে ১৫০, 20তম পদের মান হচ্ছে ১৫০ এবং 21তম পদের মান হচ্ছে তাও ১৫০। দুইটাকে যোগ দ্বারা ভাগ করলে হয় ১৫০। তাহলে এই দুইটাকে যোগ করলে হয় আমাদের এই, এখানে দেখো এই 20তম পদ তোমরা সিরিয়ালে দেখবে, আমরা যে প্রথম যে মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছিলাম, এখান থেকে খুঁজে খুঁজে 20তম পদ যাবা, এই খুঁজে খুঁজে ১ ২ এভাবে খুঁজে খুঁজে 20তম পদ যাবা। 20তম পদের মানটা দেখবো ১৫০ দেওয়া আছে, 21তম পদ তার মানটা দেওয়া আছে ১৫০। আমরা একটু আগে এখানে দেখিয়েছিলাম ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছে। তাহলে এই মানটা বসালাম, এই মানটা বসানোর পরে দেখো আমরা যোগ করব। এই যোগ করলে মানটা হচ্ছে আমার এখানে ৩০০/২ অর্থাৎ ১৫০। তো আমরা এভাবে নির্ণয় করব, অর্থাৎ 20তম 21তম পদে ১৫০, তাহলে সুতরাং মধ্যক হচ্ছে ১৫০। এবার প্রচুরক। প্রচুরকের জন্য আমরা যে কাজটা করব, দেখব আমাদের এই যে সাজানোটা ক্রমান্বয় অনুসারে প্রদত্ত সঞ্চয়গুলোর মধ্যে ১৪০ কতবার আছে, ৩ বার আছে আমরা খেয়াল করেছি, এবং ১৫৬ আছে ৩ বার। আর বাকিগুলো কত আছে, ৪৫ ৪৬ ৪৮ ১৫০ ১৫৫ ২ বার করে আছে, আর বাকি সবগুলো একবার করে দেওয়া আছে। যেহেতু এখানে একবার ২ বার করে দেওয়া আছে, তাহলে আমাদের এটা হচ্ছে প্রচুরক হচ্ছে তোমরা ১৪০ আর ১৫৬, কারণ এই দুইটা বেশি আছে, এই দুইটা হবে উত্তর ৩ বার। তাও তোমাদের সাথে আমি এটা শেয়ার করার জন্য আরো স্পষ্টভাবে আমি পূর্বের যে মানগুলো দেখাচ্ছি, শিক্ষার্থীরা একটিবার লক্ষ্য করলে আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো এই যে মানে ঊর্ধ্বক্রম সাজানোর পরে আমার ছিল এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, ১০। তাহলে দেখো এখান থেকে ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯, এটা হচ্ছে ২০তম পদ। তাহলে আমার ২০তম পদ ছিল আর ২১তম পদ ছিল। তো ২০তম পদ আর প্লাস ছিল কত, ২১তম পদ। তাহলে দেখো এখানে ২০তম পদ ছিল ১৫০ আর প্লাস এটা হচ্ছে ২১তম পদ, এটা কোথাও ১৫০। এই দুইটাকে ২ দ্বারা ভাগ করলে আমার মান হচ্ছিল ৩০০/২ সমান হচ্ছে ১৫০। আবার দেখো এখানে বলছিল সবচেয়ে বেশি কতবার আছে, এটা মধ্য, অর্থাৎ তুমি এখান থেকে পদটা বের করবে, মানে ২০তম পদ সিরিয়ালে খুঁজবা, অর্থাৎ ২০তম পদ সিরিয়ালে যেটা পাবা সিরিয়ালটা ১৫০। আশা করি বুঝতে পারছো। এবার দেখো প্রচুরকটা, তাও আরেকবার দেখাচ্ছি। প্রচুরক দেখো এখানে যে প্রচুরকটা দিয়ে দেওয়া আছে, দেখো ১৪০, এই একবার ২ বার ৩ বার, ১৪০ ৩ বার। তারপর দেখো এই ১৫৬ একবার ২ বার ৩ বার। আশা করি বুঝতে পারছো এই যে অংশটা এবং এই অংশটা সবচেয়ে বেশি আছে, তাই এটাই হচ্ছে আমার প্রচুরক। ১৪০ আর কত, ১৫৬। উপাত্ত সমূহের গড় এবং উপাত্তের আয়তলেখ আঁকো। তাহলে দুটা খুব ইজি, কঠিন কিছুই নয়। আমরা চেষ্টা করব খুব সহজে বুঝে দেওয়ার জন্য। গড় নির্ণয় করার জন্য যেহেতু এটা টেবিল আকৃতি, আবারও বলি, যেহেতু এটা টেবিল বা সারণী বা গণসংখ্যা সারণী আকৃতিতে, তাহলে আমরা এটার গড় নির্ণয় করার জন্য এই শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে অনেক কিছু। তাই আমরা শুরুতেই আমরা আগে শ্রেণী নির্ণয় করবো, আগে পরে আমরা আয়তলেখ আঁকবো, আগে শ্রেণী নির্ণয় করব।
তো শ্রেণী নির্ণয় করার জন্য শুরুতে দেখো আমরা যেভাবে টেবিলটা লিখবো, অর্থাৎ এই কথাটা লিখে ফেললো, প্রদত্ত উপাত্ত থেকে গড় নির্ণয়ের একটি সারণী দিয়ে দেওয়া হলো। এই প্রথমে এই যে বয়স যেটা, এটা শ্রেণী দিয়ে দেওয়া আছে। তখন এই 5 থেকে 6 2, এটা শ্রেণী 2, তারপর 7 থেকে 8, তাও এখানে পর্যায়ক্রমে এইভাবে শ্রেণীটা সাজিয়ে লিখবে। 9 থেকে 10, এই 11 থেকে 12, 13 থেকে 14, আশা করি এটা বুঝতে পারছো। তারপর 15 থেকে ধরো এই 16, তারপর এই 17 থেকে এই মানটা পর্যায়ক্রমে লিখবে। লিখার পরে এই লাস্টে কি কয়টা শ্রেণী আছে এই শ্রেণীর সংখ্যাটা উল্লেখ করবে, এটাকে কে দ্বারা প্রকাশ করবে, অথবা অনেক অনুযায়ী প্রকাশ করে, অথবা তা না দিলেও হবে। আশা করি এটা বুঝতে পারছো, এটা না দিলেও হবে। এবার এই আয়তলেখ এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিন্তু গড়ের সাথে সংযুক্ত নয়। আমি আবার বলি, গড়ের সাথে কিন্তু সে যুক্ত নয়। এটা হচ্ছে যুক্ত হচ্ছে কার সাথে বলতো? আমি আয়তলেখ অঙ্কন করব। আবারও বলি, আমি আয়তলেখ অঙ্কন করব। আয়তলেখ অঙ্কনের জন্য আমার এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিডেড। তবে যেহেতু এটা একই অঙ্ক, আবার দেখো এই আয়তলেখ এখানে বলা হয়েছে, যেহেতু গড় এবং আয়তলেখ একসাথেই আছে, তাহলে আমি বারবার গড় না করার চেয়ে একসাথে করে ফেললেই সবচেয়ে সুবিধা। তো দেখো আমি এখন অবিচ্ছিন্ন শ্রেণীটা কিভাবে নির্ণয় করব। অবিচ্ছিন্ন শ্রেণী এই নির্ণয় করার একটা সহজ পদ্ধতি আছে। এটা হলো এই যে শ্রেণীটা আছে 5, এখানে দেওয়া হচ্ছে 6, আশা করি বুঝতে পারছো। এইটাকে আমি জাস্ট একটু ইন্টারভ্যাল দিলাম, কারণ হচ্ছে বোঝার জন্য। প্রথমটা থেকে এই প্রথমটা যেটা আছে এটা থেকে বাদ দিবা এই 0.5 বা 0.5, আর তৃতীয় থেকে যোগ করবা এই 0.5। দেখো বাদ দেওয়া আর যোগ করা, এই দুটো কিন্তু মনে রাখতে হবে। তো 5 থেকে যদি আমি এই 0.5 বাদ দিই, তাহলে কত হচ্ছে 4.5, আর এটা কত হচ্ছে বলতো এই 6.5। এটা প্রথম শ্রেণীর জন্য। অনুরূপভাবে দ্বিতীয়টা কত ছিল? দ্বিতীয়টা আছে দেখো এখানে এই 7 এবং 8। তো 7 থেকে যদি 0.5 বাদ দেয়, এটা হয় 6.25, অর্থাৎ এই 7 থেকেও এই 0.5 বাদ দিতে হবে, 8 থেকেও এই 0.5, অর্থাৎ এই 0.5 বাদ দিতে হবে। তো বাদ দিলে এটা কত হয়? এটা হয় 7, সরি এটা যোগ করতে হবে, এটা বাদ দিতে হবে। এটা যোগ করলে হয় কত? 8.05। অর্থাৎ এই এখানে মানটা এইভাবে তোমরা এই দেওয়া আছে। শিক্ষার্থীরা, এই যে একটি বেসিক অংশ বা আলোচনার সুবিধার্থে আমরা এই যে অংশটা ধরে নেওয়া, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এটা নিয়ে আসলে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। তো দেখো আমরা এই অবিচ্ছিন্ন শ্রেণীটা এখানে করলাম কিভাবে। এই 5 থেকে এই 0.5 কমালে হয় 4.5, 7 থেকে কমালে হয় 6.5, 9 থেকে কমালে হয় 8.5, 11 থেকে 0.5 যদি কমাই 10.5, এই 13 থেকে 0.5 কমালে 12.5, 15 থেকে করলে 14.5, 17 থেকে 16.5। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো, অর্থাৎ প্রথম কমানো। এবার দ্বিতীয়টা বলছে কি, দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় অংশটার সাথে বৃদ্ধি করব। তাহলে এই 6 এর সাথে আমি করব এই 0.5 যোগ করলে হয় কত? 6.5, 8 এর সাথে 8.5, 10 এর সাথে 10.5, 12 এর সাথে 12.5, 14 এর সাথে 14.5, 16 এর সাথে 16.5, 18 এর সাথে 18.5। তোমাদের কাজ থাকবে এইগুলোকে এভাবে দিয়ে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা তৈরি করা। তারপর আমাদের যেহেতু গড় নির্ণয় করতে হবে, তাই আমার শ্রেণীর মধ্যবিন্দু লাগবে। শ্রেণীর মধ্যবিন্দু দেখো, এই যে শ্রেণীটা আছে কত, এখানে দেখো খেয়াল করো, এই শ্রেণী হচ্ছে 5 থেকে 6, এটা না, এটাকে আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করে ফেলবো। তাহলে যোগ করলে কত হচ্ছে আমার 11/2। 11কে 2 লিখলে কত হয়? 5.5, যা এখানে দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা নির্ণয় করব 5.5, বুঝতে পারছো। তারপর 7 এবং 8, দেখো 7 এবং 8 যদি আমরা যোগ করি, দেখো এই 7 এবং 8 যদি যোগ করি তাহলে 7.5, 9 এবং 10 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 9.5, এই 11 আর 12 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 11.5, 13 আর 14 যোগ করে ভাগ করলে 2.5, 15 আর 16 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 15.5। তাহলে এই শ্রেণীর মধ্যবিন্দু নিয়ে আশা করি তোমাদের প্রবলেম নাই। তারপর গণসংখ্যা যেটা, দেখো এই গণসংখ্যাটা কিন্তু আমরা হুবহু এখান থেকে লিখে ফেলবা গণসংখ্যা। তো গণসংখ্যা প্রথমে 25 লিখলা, তারপর 27 তাও লিখলা, 28 লিখলা, 31 লিখলা, 29, 28 এবং হচ্ছে 22 লিখে ফেলবো। লিখার পরবর্তীতে আমরা গড় নির্ণয় করার জন্য আমাদের করতে হবে সামেশন অফ fi xi, অর্থাৎ এই যে মানটা দেখো এই fi
এই এফ আই আর এক্স আই গুণ করব, অর্থাৎ এই 5.5 এর সাথে 25 গুণ করলে হয় এই 137.5। আবার এই 7.5 এর সাথে গুণ করব এই 27, হয় কত 202.5। এই 9.5 এর সাথে গুণ করব 28, হচ্ছে কত 266। তারপর দেখো 11.5 এর সাথে গুণ করবো 31, হয় 356.5। 13.5 এর সাথে 29 গুণ করলে 391.5। 15.5 এর সাথে 28 গুণ করলে এটা হচ্ছে 434.0, বা প্রয়োজন নাই, এটার সাথে গুণ করলে এটা হচ্ছে। শিক্ষার্থীরা একটা বিষয় অবশ্যই মাথায় রাখবে, গড় নির্ণয় করার জন্য আমার n এর মান অবশ্যই লাগবে। এখন n এর মানটা কি, একটা মেইন কোশ্চেন, n এর মান কি? n এর মান আবার খেয়াল করো, n এর মান হচ্ছে এই গণসংখ্যা সবকটাকে যোগ করা। গণসংখ্যাকে যোগ করলে যেটা হয় এটা হচ্ছে 190, এটা n এর মান। আর এই যে সামেশন মানে যোগ করা, মানে সামেশন অফ এফ আই এক্স আই মানে যোগ করা, এই যে সিম্বলটা সামেশন, অর্থাৎ এই যে সবগুলো মান আছে 60টি মান। দেখো এই কে এর মান, দেখো এই কে এর মান কিন্তু এখানে 60টি, 1 2 3 4 5 6 7, 60টি মান আছে। এই 60টি মান ক্রমান্বয়ে যোগ করাকে বলা হয় সামেশন অফ এফ আই এক্স আই। দেখো এই সবগুলো যদি যোগ করা হয়, এই সবগুলো যোগ করলে হয় 2171। তো এখান থেকে যেহেতু আমার গড় নির্ণয় করতে হবে, গড়ের সাথে সাধারণত এই দুইটা সম্পর্কিত, তাহলে আমরা গড়ের সূত্রটা লিখে ফেলি। তাহলে শিক্ষার্থীরা গড়ের সূত্র হয় এই সামেশন অফ এফ আই এক্স আই বাই এন। এটা 1 নাম্বার কলাম থেকে শুরু করে এই যে 7 নাম্বার কলাম পর্যন্ত গিয়েছে, তার মানটা হয় এটা। অর্থাৎ এখন আমরা এটা লিখে ফেলবো। তো মানটা লিখে ফেলি। দেখো মানটা লিখলে কি হচ্ছে, মানটা যদি লিখেই ফেলি তাহলে মানটা হচ্ছে এখানে এই 2173কে আমি 190 দ্বারা ভাগ করব। তো 190 যদি ভাগ করি হয় কত 11.44 প্রায়। অর্থাৎ এই যে গড় নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে 11.44। যেহেতু এখানে আমার বছর দেওয়া ছিল যে, তাই আমি এখানে বছর লিখে ফেলব। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা এই সারণী থেকে আমরা কি অঙ্কন করব, আয়তলেখ। খুবই ইম্পর্টেন্ট এবং মনোযোগ দিয়ে দেখবে, ইজি। তো এটা নির্ণয় করার জন্য আমাকে যে কাজটা হবে, শুরুতে হচ্ছে আমরা একটি অক্ষ বা স্থানাঙ্ক আমরা অঙ্কন করব। তো তোমাদেরকে এখানে হুবহু যেভাবে দেখাবো ঠিক এইভাবেই আঁকলে সহজে বুঝতে পারবে। তো দেখো এই উপরোক্ত সারণী থেকে আমরা নিম্ন আয়তলেখ অঙ্কন করা হলো। তো আয়তলেখ অঙ্কন করার জন্য এই দুটো অক্ষ দিবা। দেখো এখানে দেখো, একটা হচ্ছে কত এই বরাবর 0, এই 0 থেকে এই যে বরাবর এটা x অক্ষ, আর এটা এই বরাবর হচ্ছে এই y অক্ষ। আবার বলি x অক্ষ, আর এটা কি বলতো y অক্ষ। তোমার গ্রাফ পেপারটা দেবা, আমি গ্রাফ পেপারটা একটু করে দেখাচ্ছি। তারপর x অক্ষে আমরা নিব সব সময় অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী কত ছিল, এটা দেখো এই যে অবিচ্ছিন্ন শ্রেণীটা ছিল এটা x অক্ষে, অর্থাৎ আমি x অক্ষে এই অবিচ্ছিন্ন শ্রেণীটা আমরা এখানে নেব। তো এই x অক্ষে দেখো, লক্ষ্য করো আমি এই যে অংশটা লিখতেছি x অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণী এবং y অক্ষে গণসংখ্যা। তাই দেখো এই যে মানটা, এই y অক্ষে গণসংখ্যা আমি নিলাম এবং x অক্ষে কি নিব, অবিচ্ছিন্ন শ্রেণী। এই দুইটাকে তুমি অবশ্যই প্রকাশ করে ফেলবে এই চিহ্ন দ্বারা, অথবা অনেক টিচার নাম্বার কেটে দিবে। অর্থাৎ এই যে আমি দুইটা নির্ণয় করেছি, এই শ্রেণী, অবিচ্ছিন্ন শ্রেণী আর গণসংখ্যা, এই দুইটা অংশ, এই দুইটা অংশের এই অবিচ্ছিন্ন শ্রেণী যাবে x অক্ষে আর গণসংখ্যা যাবে কোন অক্ষে, এই y অক্ষে। তাহলে আমরা এই x অক্ষ y অক্ষ থেকে আমরা এই তথ্যগুলো আমরা এখান থেকে আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমাদের তারপরে কাজ থাকবে এই মানগুলো দেওয়া। এবার আমরা চেষ্টা করব এই মানগুলোকে খুব ভালোভাবে প্রকাশ করার জন্য। তো এখানে দেখো এই যে ইন্টারভ্যালটা, এই মানটা 35 পর্যন্ত আমি সর্বোচ্চ নিয়েছি। কেন নিয়েছি দেখো, এই যে আমার হাইস্ট মান হচ্ছে 31, তাহলে আমার 35 পর্যন্ত গণসংখ্যা গেলেই হবে, কারণ গণসংখ্যাটা দেখো লম্বালম্বি ধরেছিলাম। আশা করি বুঝতে পারছো, এইটাই গণসংখ্যা লম্বালম্বি ধরে, তোমরা তো গ্রাফ পেপারে পাবাই। আমি এটা কেন দিয়েছি এভাবে, দেখো এই যে অংশটা 0.5 পর্যন্ত, এই একটা বাঙ্কা চিহ্ন বা হার্টবিট অংশটা, এটা বোঝানোর জন্য।
এবার তোমার কাজ থাকবে এই তারপরের অংশটাকে, অর্থাৎ এই যে প্রথমে 0.5, এই দেখো এই এই যে 4.5 থেকে 6.5 এর এই যে গণসংখ্যা, এটা হচ্ছে 25। তাহলে আমি এই 25 ঘর পর্যন্ত আমি এখানে এই কাউন্ট করব। আশা করি বুঝতে পারছো। এই মানটা, এই শ্রেণীটা কত যাবে, এই 25 পর্যন্ত যাবে। আবারও বলি, এই যে তুমি মানটা নিয়ে এসছো, মানটা যাবে কত ঘর পর্যন্ত, এই এতটুকু, এই যে 25, এই এতটুকু থেকে এই করে যাবে। তো আমি এটাকে বোঝানোর জন্য আমি একটু কালার দিয়ে বোঝাচ্ছি, অর্থাৎ এই নীল কালার। দেখো এটা 25 পর্যন্ত এখানে আসছে। তারপরে ঘরটা দেখো, তারপরে হচ্ছে এই তোমার এই 6.5 থেকে 8.5 যাবে 27, তারপরে 28, তারপরে 31, তারপরে 29, তারপর 28, তারপর 22। অর্থাৎ আমি আগে কিন্তু শ্রেণী লিখেছিলাম, এই শ্রেণীগুলোকে আমি কিন্তু এই এক্স অক্ষে সবগুলো মান বসিয়েছি। দেখো শ্রেণী 4.5 থেকে 6.5, 8.5, 10.5। খেয়াল করো, আমি আবার এই দেখো এই 4.5, 6.5, 8.5, 10.5, 12.5, 14.5, 16.5, এই সবগুলো কিন্তু আমি এখানে বসিয়েছি। এই সবগুলো কিন্তু আমি এখানে বসিয়েছি। তো তারপরে আবার এই যে মানগুলো কিন্তু আমি এখানে অলরেডি গণসংখ্যা বরাবর তা লিখেছি। চাইলে এগুলো বাদ দিতে কোনো মতে পারবে না। তাহলে আমার দেখো এই যে দ্বিতীয় যে মানটা দিয়ে দেওয়া আছে, মানটা কোথায় আছে আমি এটা খেয়াল করি। খেয়াল করলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো এবার দেখো এই পরবর্তী মান 8.5 পর্যন্ত আছে, আমি তোমাদের সাথে এখান থেকে দেখাচ্ছি। দেখো এটা আছে কত, এই 28, 31, 29, 28, 22। তাহলে এবার 28 পর যাবে 31, এটা দিলাম 28। দেখো এই যে অংশটা, এই যে অংশটা দেখো এটা হচ্ছে 28। এই এই যে অংশটা দেখো এটা হচ্ছে 28 বরাবর, 25, 26, 27, এই 28 বরাবর 27, তারপর 27 পরে যাবে 28। এই মানটা আমি লিখতেছি। তো সবগুলো বসালে দেখো এখানে, তারপর হচ্ছে এই মানটা হচ্ছে, আবার বলি দেখো প্রথমে ছিল 25, 27, 28, 31। তাহলে প্রথমটা কত দিলাম, এই এটা দিলাম 25, এটা দিলাম 27, এটা দিলাম কত 31। এটা সরি 25, 27, 28, এবার লাস্ট এটা কত যাবে 31। তাহলে আমরা এখান থেকে এই 31টা এঁকে ফেলবো। দেখো এই বরাবর আমাদের 31 হচ্ছে। 31 এবার কত আছে, 31, 31, 29, 28, 22, আরো তিনটা আছে। এই তিনটা এই বরাবর 29, 28, 22। আমরা এই 29, 28, 22টা খুব সহজে নিয়ে যেতে পারি। 29, 28, এটা হচ্ছে তোমার 22 এবং লাস্টে এটা শেষ। অর্থাৎ তোমরা গ্রাফ পেপার এটা পর্যায়ক্রমে সাজাবা। তারপর আমি একটু কালার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, যদি তোমাদের কারো প্রবলেম মনে হয় সেই ক্ষেত্রে তোমরা ধরো একটু হলুদ কালার দিয়ে দেখাচ্ছি। শিক্ষার্থীরা আশা করি এতটুকু বুঝতে পারছো। এটা যদি তোমরা স্পষ্ট করে পারো, তারপর তোমাদের কাজ থাকবে বাকিটাকে সলভ করে ফেলা। অর্থাৎ লাস্টে কিছু বর্ণনা লিখবে। এই যে শেষে যে বর্ণনাটি, শেষে বর্ণনাটি হচ্ছে চক্কাগজে এই এক চক্কা বরাবর এই 5 গড় সমান 2 একক। অর্থাৎ আমি এখানে দেখো এই বর্ণনাটা কিন্তু মাস্ট লাগবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি যেন স্পষ্ট বোঝো। শিক্ষার্থীরা এখানে দেখো, এই দেখো চক্কাগজে এক চক্কা বরাবর 2 একক, ওয়াই অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণী, ওয়াই অক্ষ বরাবর 1 একক। এখান থেকে কিন্তু কমাই নাই, এই যেটা হয়েছে। আর এই কথাটা বলতে হবে। তারপর এই গণসংখ্যা সারণীর এই যে আয়তলেখ অঙ্কনে মানে যে তথ্যগুলো না করলে এটা বলতে হবে। তবে এক্স অক্ষে মূল বিন্দু থেকে 0.5, এই এটা একটা ভাঙ্গা চিহ্ন। দেখো আমি এরকম চিহ্ন দেখাচ্ছি, এটা ভাঙ্গা চিহ্ন। ভাঙ্গা চিহ্ন দিয়ে আগের গড়গুলোর সাথে বিদ্যমান বোঝানো হয়েছে, অর্থাৎ 0 থেকে শুরু হয়েছে। এখান থেকে আমরা গড় এবং আয়তলেখ অঙ্কন করব। আবারও বলি, এই দেখো এই মাসিক গড় এবং উপাত্তসমূহের আয়তলেখ আঁকতে হবে। তো এই দুইটা অঙ্কন করার জন্য আমরা লাল কালি দিয়ে দেখাবো। লাল কালিগুলো একটু চোখে পড়বে বোঝার জন্য, আশা করি বুঝছো। মাসিক গড় এবং মজুরি, তাহলে কি কি দেওয়া আছে দেখো। একটি কারখানায় 100 জন শ্রমিকের এই মজুরির গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। এই সারণীটার কথা বলে দেওয়া আছে, অর্থাৎ এই যে সম্পূর্ণ সারণী, এই সারণীটার কথা বলে দেওয়া আছে।
তো এখানে কি বলে দেওয়া আছে, এই শ্রমিকদের মাসিক গড় এবং আয়তলেখ। তো প্রথমে আমি এই দেখো এই গড় নির্ণয় করার জন্য এই শ্রমিকদের মাসিক মজুরি গড় নির্ণয়ের জন্য এই গণসংখ্যা সারণীটি নিম্নরূপ এমনভাবে সাজাতে হবে। তো আমরা যেহেতু একসাথে দুটাই আঁকবো, আয়তলেখ এবং দুটাই, তাহলে আমরা গড় নির্ণয় করবো। তাহলে গড় নির্ণয় করার জন্য আমরা প্রথমে শ্রেণী সংখ্যাটা আমরা লিখে ফেলবো। দেখো এই যে সারণীটা দিয়ে দেওয়া আছে, এখান থেকে আমরা কি করেছি, এই শ্রেণীটা নিয়ে নিয়েছি। এই সম্পূর্ণ শ্রেণীটাকে টান দিলাম, এই শ্রেণীটাই হচ্ছে দেখো এই এখানকার শ্রেণী, অর্থাৎ এই শ্রেণীটাই এখানে লিখছি, অর্থাৎ এই মাসিক মজুরি 100 টাকা, 51 থেকে 55, 51 থেকে 55। অর্থাৎ এইভাবে আমরা প্রত্যেকটা অংশ সাজিয়ে লিখেছি। 56 থেকে 60, 61 থেকে 65, আশা করি বুঝছো, 66 থেকে 70, 71 থেকে 75, 71 থেকে 75, 76 থেকে 80 আমরা সবটাই এখানে দেখিয়েছি। অর্থাৎ এই টোটাল মানটা আমরা এখানে এই এতটুকু পর্যন্ত লিখেছি। আশা করি বুঝতে পারছো এই মানটা। এবার আমাদের এই শ্রেণী তো ওখান থেকে আনলাম, শ্রেণীর পরে আমরা বলবো শ্রেণীর মধ্যমান, অর্থাৎ গড় নির্ণয়ের জন্য শ্রেণীর মধ্যমান আমাদের নির্ণয় করছি। শ্রেণীর মধ্যমান হচ্ছে কত, দেখো এই 51 থেকে 55, ভালো করে খেয়াল করো, 51 থেকে 55। এখন শ্রেণীর মধ্যমান নির্ণয় করার জন্য দুইটা যোগ করে আমি তাকে 2 দ্বারা ভাগ করে ফেলবো। যেমন 51 থেকে 55 2 দ্বারা যোগ করলে 52 হচ্ছে, দেখো করো, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে তোমার গুণ করলে হচ্ছে 106, এই 5 5 10, অর্থাৎ 106। এটা কাটাকাটি করলে হচ্ছে 53, অর্থাৎ এই 53। সিমিলারলি 56, 56, আবার বলি এই 56 তার সাথে এই 60 যোগ করে 2 দ্বারা ভাগ দিলে আমার 58 হয়। আবার এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে 63 হয়। এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে 68, 71 আর 75 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 73, 76 আর 80 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 78। অর্থাৎ এইভাবে আমরা প্রত্যেকটা শ্রেণীর এই মধ্যবিন্দু আমরা এগুলো নির্ণয় করব। তাহলে গড় নির্ণয় করার জন্য আমার প্রথম যে শ্রেণী দেওয়া থাকবে শ্রেণীটা লাগবে, এবং শ্রেণীর পরবর্তীতে স্টেপ বা শ্রেণীর পরবর্তী যে কার্যক্রম, এটা তোমরা বুঝতেই পারছো, এটা হবে শ্রেণীর মধ্যবিন্দু। আশা করি বুঝতে পারছো, এটা হবে শ্রেণীর মধ্যবিন্দু। এটা নিয়ে আশা করি তোমাদের মাঝখানে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবার আমরা করবো যে গণসংখ্যা যেটা দেওয়া আছে, এই যে গণসংখ্যাটা দেখো, এই গণসংখ্যার মান এটা হুবহু লিখে ফেলবো। যেমন এখানে 6, এখানে কত 20, 30, 15, 11, 8, 6 এবং কত এই 4। এই গণসংখ্যা সম্পূর্ণটাই আমরা এখানে লিখে ফেলবো। তাহলে গড় নির্ণয় করার জন্য কি করতে হবে, fi ইন্টু xi। আবার বলি, এই শ্রেণীটা শ্রেণী, এই শ্রেণীর মধ্যবিন্দুকে আমরা এই xi লিখবো, যা অলরেডি লিখেছি, আর গণসংখ্যাকে fi প্রকাশ করবো, যা অলরেডি আমরা এখানে লিখেছি। এবার আমাদের মূল কাজ হচ্ছে এই fi আর xi গুণ, গড় নির্ণয় সূত্র। তাহলে fi xi আমরা জন্য দেখো এই fi xi কি হিসেবে আছে, অর্থাৎ এই xi গুণন fi, এই দুইটা গুণন করলে কত হয়, fi ইন্টু xi। তাহলে দেখো এখানে আছে 53 গুণন 6, গুণ করলে হচ্ছে 318, 58 গুণন 20 হয় 1160, 63 গুণন 30 হয় কত 1890, 68 গুণন 15 এই 1020, 73 ইন্টু 11 803, 78 ইন্টু 8 624, তারপর কত হয় 83 ইন্টু 6 এই 498, 88 ইন্টু 4 হয় তোমার 352। তাহলে আমরা এই এখান থেকে বলতে পারি এই যে মানটা, অর্থাৎ n আমরা গণসংখ্যা, ফাইনাল যে কাজটা আমরা করবো n এর মানটা আমরা ফাইন্ড আউট করে ফেলবো। এবার n এর মানটা কিভাবে ফাইন্ড আউট করবো, আমরা সবই নির্ণয় করেছি। n এর মানটা হবে এই যে গণসংখ্যা যেটা, এটাকে যোগ করলে হয় 100, ইজ ইট, এটাই n। আর এই সামেশন অফ fi xi মানে হচ্ছে এই এখান থেকে শুরু করে fi xi 1 2 3 4 5 6 7 8, এই দেখো কি এর মান 8, অর্থাৎ 8টা আছে। এই 8টা মান আমরা এখানে যোগ করলে হয় 66 6665।
এবার আমরা সূত্রটা লিখে ফেলবো। শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝবে, অর্থাৎ আমরা সূত্রটা লিখে ফেলবো। এই যে সূত্রটা দিয়ে দেওয়া আছে, সূত্রটা হচ্ছে এই সামেশন অফ এফ আই এক্স আই ইজ বাই এন। তাহলে এই এন হলে আমরা এটাতে মান বসাচ্ছি, অর্থাৎ দেখো এফ আই এক্স এর মান হচ্ছে ৬৬৬৫, আর এন এর মান কত হচ্ছে ১০০, এন এর মান হচ্ছে এই ১০০ বসালাম। তারপর এটাকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে মানটা হয়, অর্থাৎ ভাগ করলে এটা হচ্ছে ৬৬.৬৫। এটা হবে উত্তর, অর্থাৎ আমার নির্ণয় মাসিক গড় মজুরি এত টাকা। তাহলে আমরা এই ১ নাম্বার প্রশ্নটা সলভ করতে পারলাম, অর্থাৎ এই ১ নাম্বার প্রশ্নটি ছিল এই গড় কত, মজুরি গড় কত। এবার আমরা উপাত্তগুলোর আয়তলেখ আঁকবো। তো আয়তলেখটা খুবই সহজ, কেউ না বুঝলে সেই ক্ষেত্রে কমেন্টস করার চেষ্টা করবে। এখন দেখো এই আয়তলেখ অঙ্কন করার জন্য আমার এই শ্রেণীটা তো লাগবেই, যে শ্রেণীটা দেওয়া আছে এই শ্রেণীটা আমরা হুবহু লিখে ফেলবো। অর্থাৎ দেখো এই শ্রেণীটা আমি এখানে লিখলাম এই যে কত, এই ৫১ থেকে ৫৫। তো এই সম্পূর্ণটাই লিখলাম, লাস্টে ৮৬ থেকে ৯০ পর্যায়ক্রমে প্রত্যেকটা মান এখানে লিখলাম। দেখো এই যে পর্যায়ক্রমে ৯০ পর্যন্ত আমরা এই সবগুলো মান তুললাম। শ্রেণীর পর কিন্তু লাগে, আবার বলি এই শ্রেণীর পর লিখতে লাগে এই শ্রেণী যেটা আছে এটা লাগবে অবিচ্ছিন্ন শ্রেণী। আবার বলি অবিচ্ছিন্ন শ্রেণী। অবিচ্ছিন্ন হচ্ছে যেটা মিল থাকবে। এখানে দেখো ৫৫, এখানে ৫৬, মিল নেই, তাহলে এটা কি, এটা হচ্ছে বিচ্ছিন্ন, মানে আলাদা। আশা করি বুঝতে পারছো বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন কি। আবার দেখো এটা লাস্ট মান, এটার ফার্স্ট মান মিল নেই, তাহলে এটা অবিচ্ছিন্ন। এই অবিচ্ছিন্ন মানগুলোকে আমাদের কাজ থাকবে বিচ্ছিন্ন মানগুলোকে আমার কাজ থাকবে অবিচ্ছিন্ন মানে প্রকাশ করা। আমি আবার বলি এই তোমার যে মানগুলো থাকবে বিচ্ছিন্ন, এগুলোকে আমি এই অবিচ্ছিন্নতে কনভার্ট করব। তো অবিচ্ছিন্নতে কনভার্ট করার জন্য কি করতে হয় দেখো, তোমাদের সুবিধার্থে আবার দেখাচ্ছি। এই যে শ্রেণীটা দেওয়া ছিল এই ৫১ থেকে ৫৫, এই শ্রেণী থেকে বিয়োগ করতে হবে, আবার বলি বিয়োগ করতে হবে ০.৫, আর শেষেটার সাথে যোগ করতে হবে ০.৫। তাহলে দেখো বিয়োগ করলে কত হচ্ছে, এটা হচ্ছে তোমার ৫০.৫ আর যোগ করলে হচ্ছে ৫৫.৫, মানে প্রথমটা থেকে ০.৫ কমাবো, দ্বিতীয়টা শেষ সীমা থেকে ০.৫ বাড়াবো। দেখো এই ৫০.৫ হলো ৫৫.৫ হলো। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি প্রত্যেকটা থেকে ০.৫ যদি কমাই তাহলে মানটা কি হয়, তাহলে আমরা এখানে পর্যায়ক্রমে লিখে ফেলবো। অর্থাৎ আয়তলেখ অঙ্কন করার জন্য এটা লাগবে, যেমন এখানে দেখো ৫১ আছে, ৫১ থেকে ০.৫ কমছে, এই ৫৫.৫। এটা হবে কত, এটা হবে এটা ৫৫.৫, এটা ছিল ৫০.৫। ৬১ আছে, এটা ৬০.৫। ৬৬ আছে ৬৫.৫। ৭১ আছে এই ৭০.৫। দেখো ৭৬ আছে ৭৫.৫, ৭৫.৫। ৮১ আছে ৮০.৫, ৮৬ আছে ৮৫.৫, আর এইটা আছে ৫৫, তাহলে ৪ যুক্ত হবে 0.5, আলটিমেটলি ৫৫.৫, ৬০.৫, ৬৫.৫, ৭০.৫, এই ৭৫.৫, এই ৮০.৫, এই ৮৫.৫, এই ৯০.৫। আশা করি এই আলোচনার সার অংশটা তুমি বুঝতে পারছো। অর্থাৎ অবিচ্ছিন্ন করার জন্য কি করতে হবে, ০.৫ বাড়ানো এবং কমানোর বিষয়টি আছে। এবার গণসংখ্যা লিখতে হবে। গণসংখ্যা লিখলে আমার মূলত কাজ শেষ, সারণী লিখা শেষ। এবার আমরা কি করব, এই দেখো সারণী গণসংখ্যা ৬, ২০ এই সবগুলো পর্যায়ক্রমে দেওয়া আছে যেটা গণসংখ্যাতে। তো এবার আমার যে কাজটা করতে হবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা দুটাই প্রয়োজন অক্ষরেখার জন্য। তো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেখাবো, তোমরা বোঝার সুবিধার্থে দেখো আমি এই একটি অক্ষ অঙ্কন করলাম আয়তলেখ অঙ্কন করার জন্য। আবার দেখো আয়তলেখ অঙ্কন করার জন্য এই দেখো এই ০ থেকে এই বরাবর আমি এক্স অক্ষ ধরলাম, এক্স অক্ষ, আর এই বরাবর আমি ধরলাম এখানে কোন অক্ষ বলতো, এই ওয়াই অক্ষ। এটা নিয়ে তোমাদের আশা করি কারো কোনো প্রবলেম নেই। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষর বিষয়টা আমরা স্পষ্ট বুঝতে পারছি। এবার দেখো এই এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অর্থাৎ ৫০.৫ থেকে শুরু হবে, আর ওয়াই অক্ষ বরাবর দেব গণসংখ্যা। তাহলে এইটা এক্স অক্ষের, এটা ওয়াই অক্ষের। তাহলে মানটা আমরা এখানে একটু সাজিয়ে লিখি যেন তোমরা স্পষ্ট বুঝতে পারো। তো শিক্ষার্থীরা এই অংশগুলোর জন্য হয়েছে। এবার দেখো আমাদের মানটা
এই দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা কোন অক্ষ দেবো, এই এক্সিস বরাবর দেবো, আর এই অক্ষে আমরা দেবো কি, দেখো গণসংখ্যা। তো এই দুইটা কিন্তু অবশ্যই ফাইন্ড আউট করবে, মার্ক আউট করবে, একটা কি গণসংখ্যা, একটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে ওয়াই অক্ষ বরাবর লম্বালম্বি হবে গণসংখ্যা আর এটা। তাহলে আমরা প্রথম মানটা বসাই, দেখো কত হয়, আমি তোমাদের সুবিধার্থে দেখাচ্ছি মানটা। এটা এই 55.5, 50.5, 55.5, 60.5, 65.5, 70.5, অর্থাৎ শুরু হয়েছে 10 করে বাড়ছে 50.5 থেকে। তাহলে আমি 50.5, 55.5, 60, 65, 70, 75, 80, 85, লাস্টে যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে 90.5 সিরিয়ালে বসাবো। আর গণসংখ্যা হাইস্ট মান এখানে 30, তাই আমি 30 বা তার বেশি একটা মান আমরা নিয়ে নিলেই হবে। আশা করি এটা বুঝতে পারছো। এবার গণসংখ্যা আমরা দেখবো যে প্রথম সংখ্যাটা কত। তো দেখো এই প্রথমটা হচ্ছে গণসংখ্যা 6, তাহলে আমরা প্রথমটাতে আমি এখানে মানটা 6 বরাবর যাব। দেখো এই যে প্রথম যে মানটা এখান থেকে দেখো এই অংশটা, এই 0 থেকে এই অংশটা, এটাকে কিন্তু আমরা এই 0 থেকে 55 চলে আসছে, এত গড় যাওয়ার কিন্তু সুযোগ নেই, মানে 50 আসছে, এত গড় যাওয়ার সুযোগ নেই, শুধু একটা পর্যায়ে সুযোগ যাবে, তাকে এরকম একটি সেল চিহ্ন দিতে হবে। এই চিহ্নটা যদি আমরা এখানে দেই তখন এটা সম্ভব, অথবা বাংলা চিহ্ন এটা দিলেই সম্ভব। তাহলে আমরা এই চিহ্নটা দিয়ে বুঝালাম মানটা 0 থেকে 50 আছে। তারপরে আমি নিব এই মানটা যেটা দেওয়া আছে, এবার 50 থেকে 55, তো দেখো মান কত, মান হচ্ছে যে তোমার 6, তারপর আছে কত 20, তারপর 30। তাহলে 6, 20, 30 আমরা এখানে আসো একটু দেখি। প্রথমটা হচ্ছে কত, এই দেখো 6, এই দেখো আমি হলুদ কালার দিয়ে এখানে দেখিয়েছি, এটা দেখো এই 6 পর্যন্ত, দেখো এতটুকু এতটুকু কিন্তু 5, দাগটা খেয়াল করছো, আর ওই এই দাগটা কিন্তু 6, অর্থাৎ এই 6 পর্যন্ত এখানে আসছে। তারপরে দেখো তো, দেখো 6 এর পরে ছিল আমার এখানে তোমাদের দেখাচ্ছে, এই যে 6 এর পরে মানটা হচ্ছে আমার 20, তারপর 30। লক্ষ্য করো এই 6 এর পরে আমার 20, এই 20 মানটা আমি দেখো এই গণসংখ্যা 20 ছিল, এই 20 বরাবর এই মানটা আমি সম্পূর্ণ তুললাম। তারপর হচ্ছে 30, 30, দেখো তারপর মানটা হচ্ছে 30, দেখো এই 30 বরাবর মানটা আমি এখানে তুললাম, এই সম্পূর্ণ মানটা হচ্ছে 30। তারপর 30 পরে আছে কত, দেখো আমি এই গণসংখ্যা দিলাম, তারপর আছে 30 পরে আছে তোমাদের এই 15, 11, 8। তাহলে আমি তিনটা লিখতেছি, তারপরে মানটা এই দেখো মানটা হচ্ছে প্রথমটা এই 15, তারপর হচ্ছে এই 11, তারপর হচ্ছে 5, অর্থাৎ এইটা হচ্ছে কত ছিল, এটা ছিল, আমি একটু লাল কালি দেখালে বুঝবা স্পষ্ট, এটা ছিল ভালো করে খেয়াল করো, এটা ছিল 6, এটা ছিল কত বলতো 20, এটা ছিল কত 30 এই ঘরটা, আর এই ঘরটা তোমার কত, এটা ছিল ভালো করে দেখো এই 30 এর পরে আছে 15, 11, 8, অর্থাৎ এই আমি এটা নিয়েছি এই 15, এটা ছিল 11, এটা ছিল 8, তারপর আরো আছে, তারপর আছে কত এই 6, 4। আমরা পর্যায়ক্রমে ওই মানগুলো অর্থাৎ দেখাবো। এই শ্রেণীটা লিখার পর দেখো আমাদের যে কাজ থাকবে, আমাদের মেইন বিষয় হচ্ছে এখানে এই মানটা দেওয়া, অর্থাৎ তারপর হচ্ছে 6 এবং হচ্ছে 8 লাস্ট, সরি 6 এবং 4, তাহলে এই 6 এবং 4 দিলাম এবং লাস্ট আমার শেষ হলো। এই যে সিস্টেম, এই যে গ্রাফ পেপারে এই মানটা তুললাম, এইটার নাম হচ্ছে কি বলতো, আয়তলেখ। এই আয়তলেখের জন্য এবার আমরা একটু সারণী দিব, অর্থাৎ এই সারণীটা না দিলে হবে না। বর্ণনা দেখো, চক কাগজের উভয় অক্ষে এই 1 গড় সমান 1 একক ধরে x অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এই কথাটা বলতে হবে, এবং y অক্ষ বরাবর গণসংখ্যা নির্বাচন সারণী এখানে স্থাপন করছি আয়তলেখ আঁকার জন্য। y অক্ষে কি গণসংখ্যা নির্বাচন সারণী গণসংখ্যা, x অক্ষের মূল বিন্দু থেকে এই 55 পর্যন্ত বাংলা চিহ্ন, যেটা আমরা এখানে দেখিয়েছি, দেখো এটাকে একটা কালার করে দেখিয়েছি এই অংশটা। তো গড়গুলো বিদ্যমান, অর্থাৎ এখান থেকে 0 থেকে 50 পর্যন্ত এই বাংলা চিহ্নতে আছে। এভাবে কথাগুলো বলবে, এই কথাগুলো বললে পূর্ণ নাম্বার পাবে, অন্যথায় কিন্তু পূর্ণ নাম্বার পাবে না। চেষ্টা করব খুব সহজভাবে বুঝিয়ে দিতে। আগের অংশগুলো পেতে ডেসক্রিপশন বক্সে ক্লিক করবে, ক্লিক করলে আশা করি বাকি অংশটুকু তোমরা পেয়ে যাবে। এখানে শিক্ষার্থীরা দেখো, এখানে যে পোর্শনটি স্পষ্ট করে উল্লেখ করছে, বলছে অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থী সংখ্যা উল্লেখ করে দিয়েছে। 30 জন শিক্ষার্থী এই ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হলো, ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো কিন্তু এই সবগুলো।
এখানে একটা ক নাম্বার বলে দেওয়া আছে যে শ্রেণী ব্যবধান 5 ধরে, অবশ্যই মাথায় রাখতে হবে শ্রেণী ব্যবধান 5, শ্রেণীর সংখ্যা কত, এবং লক্ষ্য করো শ্রেণী ব্যবধান 5 ধরে গণ সংখ্যা সারণী তৈরি করতে বলছে এবং সারণী থেকে গড়। খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন বলা যাচ্ছে, এই কোশ্চেনটি তোমাদের অর্ধবার্ষিক অথবা বার্ষিক পরীক্ষায় আসতে পারে। তো আমরা বিষয়টি সহজে বোঝানোর চেষ্টা করব। তো প্রথম হচ্ছে শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তো শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের পরিসর নির্ণয় করতে হবে। প্রথমে আমরা সমাধানটা দেখি। দেখো এই উদ্দীপক অনুসারে আমাদের এই পরিসর নির্ণয় করার জন্য আমার সর্বোচ্চ নম্বর প্রয়োজন এবং সর্বনিম্ন নম্বর প্রয়োজন। তো এই কোশ্চেনটা থেকে সিরিয়াল দেখবা, যেমন 45, 42, 60, 61, 58, 53, এই 48, 52 খুঁজবা, যে যেমন 71, তারপর এখানে 73, 76, 77 এখানে নেই। তারপর খুঁজবা যে কোথায় সর্বোচ্চ নাম্বার গুলো আছে, এইভাবে তুমি চেক করতে থাকবা। চেক করার পর দেখবা তোমার যে ফাইনাল মানটা এই এখানেই আছে, অর্থাৎ এই 73, এবং সর্বনিম্ন মানটা সেম ঘটনা। এই প্রথম থেকে খোঁজা শুরু করবে, এই যে সবচেয়ে ছোট মান 48, এভাবে সব খুঁজবা। এভাবে একবার সার্চের মতো দাও আর কি, সবচেয়ে লোয়েস্ট মান। তো লোয়েস্ট মান দেখো এখানে এই 42 দিয়ে দেওয়া আছে, অর্থাৎ এই সারণী থেকে তোমাদের এই হাইয়েস্ট ভ্যালু এবং সারণী থেকে তোমাদের লোয়েস্ট ভ্যালু নির্ণয় করতে হবে। এটা কেন নির্ণয় করব? এটা হচ্ছে পরিসরের জন্য। আমি আবারও বলি, এটা পরিসরের জন্য, অর্থাৎ সর্বোচ্চ নম্বর এবং সর্বনিম্ন নম্বর প্রয়োজন। তাহলে আমরা জানি পরিসরের সূত্রটা হচ্ছে সর্বোচ্চ নম্বর মাইনাস সর্বনিম্ন নম্বর প্লাস 1। এই সূত্রটা অবশ্যই মাথায় রাখতেই হবে যে কোনো মূল্যে। দেখো আমি একটু হলুদ কালার সম্পূর্ণটাকে ইন্ডিকেট করলাম। এই সূত্রটা মানে পরিসর যেই কোনো মূল্যে তোমরা এটা মাথায় রাখতেই হবে, এটার কোনো বিকল্প নেই। তাহলে পরিসর নির্ণয় করার জন্য আমাদের তথ্যটা আমরা বুঝতে পেরেছি যেটা লাগবে। তারপর এখানে মান বসাবো, অর্থাৎ সর্বোচ্চ নাম্বার আমরা একটু আগে নির্ণয় করেছি। দেখো একটু আগে নির্ণয় করছি 73, অর্থাৎ 73 বসাবা, সর্বনিম্ন 42, আর যেহেতু সূত্র তো যোগ 1 আছে, যোগ এই 1, তাহলে 73 থেকে 42 গেলে থাকবে 31, আর এখানে সূত্রের 1 যোগ করলে হচ্ছে 32, অর্থাৎ পরিসর হচ্ছে 32। এখন আমাকে বলছে শ্রেণী সংখ্যা কত। আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য, আমি আবারও বলতেছি, শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য আমার যত শ্রেণী ব্যবধান বলবে ওই শ্রেণী ব্যবধান দিয়ে তাকে ভাগ করতে হবে। লক্ষ্য করো, আবার বলি, দেখো আমার কত হচ্ছে, এই 32 দেওয়া আছে, তাই 32কে আমি ভাগ করেছি 5 দ্বারা, অর্থাৎ শ্রেণী ব্যবধান দ্বারা 5 দ্বারা ভাগ করছি। তাহলে এই 32কে আমি ভাগ করছি কত দ্বারা? 5 দ্বারা। এটাকে তোমরা চাইলে এই নর্মাল বিষয় এভাবে ভাগ করবা বা ক্যালকুলেটরে ভাগ করবা। ক্যালকুলেটরে যদি ভাগ করো তাহলে এখানে যদিও তোমাদের সিম্বলটা অনেকে প্লাস মনে করবে, এটা প্লাস না, কিন্তু এটা হচ্ছে ভাগ, অর্থাৎ লেখার সময় একটু সিলি মিস্টেক, অর্থাৎ এই কাছাকাছি হয়ে গেছে। তো তারপর দেখো এটা করলে ভাগ করলে হয় এই 6.4। এটা দেওয়া 6.4 তো আমার শ্রেণী হতে পারে না। এখানে বলছে শ্রেণী সংখ্যা কত। শ্রেণী তো ধরো আমাদের মানে শ্রেণী তো বুঝতে পারছো কেমন, এরকম পূর্ণ সংখ্যায় হয়, 2টা শ্রেণী আছে, দশমিকে হয় না। তাই তাকে যার কাছাকাছি মান ধরতে হবে, কাছাকাছি মান হচ্ছে 7। আবারও বলি, এটা শ্রেণীর পূর্ণ সংখ্যায় কাছাকাছি মান হচ্ছে 7, এটা হবে অ্যান্সার। তো এই গণসংখ্যা সারণী তৈরি করতে বলছে, শ্রেণী তো আমরা নির্ণয় করলামই, শ্রেণী থেকে আমাকে গণসংখ্যা সারণী তৈরি করতে বলা হয়েছে। তো আসো প্রশ্ন যা বলে আমরা তাই করতে হবে। তো গণসংখ্যা সারণী তৈরি করার জন্য আমাদের এই মানটা প্রয়োজন হবে। কোন মানটা বলতো? এই যে মানটা দিয়ে দেওয়া আছে, অর্থাৎ এই তথ্যগুলো আমার কিন্তু খুব প্রয়োজন হবে। এই তথ্যগুলোকে তোমরা খুব মনোযোগ সহকারে তোমরা দেখতে হবে। আবার বলি, এই তথ্যগুলোকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে, এটা মহা ইম্পর্টেন্ট। আসো খ নাম্বার যে কোশ্চেনটা আমরা এখন সলভ করবো, খ নাম্বারটা বলছে এই 5 ধরে এটা নির্ণয় করলাম, তাহলে 7টা হবে গণসংখ্যা সারণী তৈরি করব। তো এই 7টা করার ক্ষেত্রে আমরা এই যে বিষয়টা অবশ্যই মাথায় রাখবো। এবার তো আমরা বাকি অংশটা সলভ করব। এটা আশা করি তোমাদের প্রবলেম হয়নি, কেন 7 হয়েছে। তো দেখো এবার আমরা চেষ্টা করব এই খ নাম্বার সলভ করতে। খ নাম্বারটার জন্য আবারও বলছি, তোমাদের এই তথ্যটি মনে রাখবে
তথ্যটি আমরা এই খ নাম্বারটা এখানে সমাধান করতেছি, একটু স্পষ্ট খেয়াল করবে। তো দেখো এই উদ্দীপকের অনুসারে 5 শ্রেণী ব্যবধান ধরে আমরা এই লিখেছি। তো শ্রেণী ব্যবধান 5 ধরে এটা যেহেতু সলভ করব, এখন তোমাদের তো একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে কি হলো। তো এই যে আমি কিন্তু এই তথ্যটা এখানে নিয়ে আসলাম, আশা করি তোমরা বুঝতে পারছো, অর্থাৎ যে তথ্যটা প্রশ্ন দেওয়া ছিল এটা। তো শ্রেণী ব্যবধান আমাদের কত ছিল দেখো, এই সর্বনিম্ন মান ছিল আমার যেটা এই এখানে দেখো আমরা সর্বনিম্ন মানটা আমরা এখানে ধরেছিলাম 42, তাই আমরা এখানে 41 থেকে ধরি, যেহেতু 5 আছে। দেখো এই 41, তারপর কত এই 42, এই 43, এই 44, এই 45। আশা করি বুঝতে পারছো। এই 5 অর্থাৎ শ্রেণী ব্যবধান 5 ছিল, অর্থাৎ দেখো এই শ্রেণী ব্যবধান 5, তাহলে 5 হলে হয়, তাহলে কত হয়, তাহলে এই 41 থেকে মানটা কত হচ্ছে 45 পর্যন্ত, তাই 45 আমরা এভাবে লিখবো। আশা করি বুঝতে পারছো। পরেরটা কত হয়, এই 46, 47, 48, এই 49, 50। দেখো অর্থাৎ এই 46 থেকে কত 50 পর্যন্ত, অর্থাৎ এইটা এভাবে। তারপর 51 থেকে 55, এই 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75। এটা একটি খুবই সহজ একটি অংশ, আশা করি তোমরা এটা বুঝতে পারছো, বা যদি প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে। তাহলে এই যে আমরা শ্রেণী ব্যবধানটা আমরা নির্ণয় করতে পারলাম, আশা করি এই অংশটা নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা না। যদিও তোমাদের মনে হয় কোনো প্রবলেম, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করতেই পারো, কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো পুনরায় বুঝিয়ে দিতে। আর হ্যাঁ, যদি তোমরা বুঝে থাকো অবশ্যই থ্যাঙ্কস জানাতে ভুলবে না। তো শিক্ষার্থীরা দেখো এবার শ্রেণী ব্যবধান, এবার আমরা এই সংখ্যাটা নির্ণয় করব, অর্থাৎ এই টালি চিহ্নটা। এখন তো আমার প্রশ্ন আসতে পারে টালি চিহ্নটা আমি কিভাবে দিলাম। তো টালি চিহ্নটা আমরা কিভাবে দিয়েছি দেখো, এখানে আমরা স্পষ্ট করে প্রতিটা লাইন দেখাবো বোঝার জন্য। দেখো এই টালি চিহ্নর যে মূল বিষয়টা হলো, দেখো প্রথম আমি 45 নির্ণয় করেছি, দেখো 45 কোন ঘরে আছে, দেখো এই ঘরে আছে। আশা করি বুঝতে পারছো। তাহলে এই দেখো 45 এই ঘরে আছে, তাই এখানে একটা টালি দিলাম। আর দেখো 42 কিন্তু সেম এই ঘরে, অর্থাৎ এই এখানে এই আরেকটা টালি দিলাম, আমি বোঝার জন্য বোঝাচ্ছি। তারপর হচ্ছে 60 কোন ঘরে আছে, দেখো 60 কে খুঁজবা, এই 45 এখানে না, এই 50 পর্যন্ত না, এখানে 55, এই ঘরে 56 থেকে 60, তাই এইখানে একটি টালি দিলাম। তারপর 61, দেখো 61 সেম ঘটনা, দেখো এই ঘরে, দেখো খুঁজে বের করবা। আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি। 58, দেখো 58 কোথায় আছে, এই 56 থেকে 60, এই এখানে আরেকটি করে। তারপর কত আছে 53, আবার খুঁজবে কোথায় আছে, এই 51, 53, এই করে। তারপর 48 খুঁজবো, 48 আছে এই দ্বিতীয় করে, মানে এই 46 থেকে 50 মাঝখানে। তারপর 52, দেখো 52, দেখো এই করে আছে, অর্থাৎ এইভাবে সবগুলো 30টি মান আছে, কোথায় আছে খুঁজে খুঁজে যেখানে পাবা সেখানে এভাবে একটি টালি চিহ্ন দিবা। টালি চিহ্ন দেওয়ার পর কিন্তু আমরা খুব সহজেই এই সবগুলো টালি পাবো। তাহলে এই টালি হচ্ছে গণসংখ্যা। তাহলে এখানে কতটি টালি আছে, দেখো এখানে আছে এই 4টি টালি, এখানে আছে 5টি টালি, এখানে আছে 6টি টালি, এখানে আছে 7টি, এখানে 3টি, 3টি, 2টি। এই সবগুলো টালি হবে আমার গণসংখ্যার একটি অংশ। আশা করি বুঝতে পারছো। তাহলে সুতরাং গণসংখ্যাটা কি হবে, আমরা এখানে এই যে লিখি, গণসংখ্যা হবে এই 4, 5, 6, 7, 3, 2, 3, 3, 2। তাহলে সবগুলো যোগ করলে দেখো যদি 30 হয়, তাহলে আমাদের মনে করব আমাদের উত্তর রাইট। এই সুবাদে আমার গণসংখ্যা সারণী হয়ে গেল। শিক্ষার্থীরা দেখো আমাদের এই যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে পারলাম। এবার বলছে সারণী থেকে গড়, এটা খুবই সহজ। তো গড় নির্ণয় করার জন্য এই সারণীটা প্রয়োজন, অর্থাৎ এই শ্রেণী ব্যবধান প্রয়োজন, এই গণসংখ্যা প্রয়োজন। এই শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা থেকে আমরা তা তৈরি করব। তো আমরা আমরা চেষ্টা করব অঙ্কটাকে সলভ করতে। গ নাম্বার এই উদ্দীপক অনুসারে এই শ্রেণী ব্যবধান তো বুঝতেই পারছো। দেখো এই একটি বাড়তি তথ্য লাগবে, শ্রেণী, আমি আবার বলি, এখানে দেখো এই অংশটাতে আমরা জানিয়েছি আমাদের শ্রেণীতে আমরা এর আগে নির্ণয় করেছি। দেখো এই শ্রেণী, এবার তারপর আমরা কি করবো বলতো, এই শ্রেণী ব্যবধান, এটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। দেখো শ্রেণীটা কত আছে, 41 আর 45 আছে, এই প্রথমটা। আশা করি বুঝতে পারছো।
তারপরে যদি কেউ না বোঝো তোমাদের একটু কালার দিয়ে দেখাচ্ছি, হলুদ কালার। দেখো এই যে প্রথমটা দেওয়া আছে, এইটার মান কত দেওয়া আছে ভালো করে খেয়াল করো। এই দিক দেখো 41 থেকে 45, এটা যোগ করবা, এই যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করবা। এই 2 দ্বারা যদি ভাগ করো তাহলে কত হয় দেখো, এটা হয় 6, 4 হচ্ছে 8, এটা হচ্ছে 2। তাহলে যদি আমি কাটাকাটি করি, এটা হচ্ছে 4, 3, 43, অর্থাৎ এই পার্থক্যটা হবে 43। সিমিলারলি দেখো এই যে আরেকটি অংশ আমরা দেখাচ্ছি হালকা হলুদ করে বা কালারিং চেঞ্জ করে বা সম্পূর্ণ হলুদ করে দেখাচ্ছি। এইটার পার্থক্য আবার কি করে করবো বলতো, এইটার পার্থক্য করবা সেম ঘটনা, 43-এর সাথে 50 যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করবা, যা হয় তাই। অর্থাৎ আমরা প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করব। তো শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করা খুবই সহজ, তোমরা বুঝতেই পারছো, দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করা। তাহলে প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দুকে xi দ্বারা প্রকাশ করা হয়। তো xi মানে তাহলে প্রথমে 43, তারপর হচ্ছে 58, তারপরে 51, 55। দেখো এই 51 যোগ 55, এটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে তোমার 6, এটা হচ্ছে 10, 106, তাকে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 53, অর্থাৎ এটা ভাগ করলে হচ্ছে 53। শ্রেণী মধ্যবিন্দু 56 থেকে 60, এটা হয় 58, তারপর 61 থেকে 65, 63, 66 থেকে 70 হয় 68, এবং 71 থেকে 75 হয় 73। দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা আমার এখানে একটা কলামে 7টা সারি। তাহলে দেখো তাই কে এর মান 7 লিখলাম, এটা আমার কাজে লাগবে গড় নির্ণয় করার সময়, অথবা না লিখলেও হবে, জাস্ট আমরা স্পষ্ট ক্লিয়ার করার জন্য লিখে ফেললাম। তাহলে শ্রেণী মধ্যবিন্দু পেলা, তাহলে আমাদের গড় নির্ণয় করার জন্য থাকবে এই গণসংখ্যা। গণসংখ্যা তো কোশ্চেন দেওয়াই ছিল, কারণ আমরা এর আগে কষ্ট করে টালি মাধ্যমে নির্ণয় করেছি। দেখো গণসংখ্যা ছিল 4, 5, 6, 7, 3, 3, 2, যোগ করলে হয় 30, অর্থাৎ 30। এই গণসংখ্যাটাই আমরা এখানে হুবহু দিয়েছি, 4, 5, 6, 7, 3, 3, 2, অর্থাৎ ইকুয়াল টু 30। ওই শ্রেণীটাই আমরা এখানে নিয়ে এসেছি। এবার আমরা গুণ করব fi ইন্টু xi, অর্থাৎ এই দুইটার গুণ। আশা করি বুঝতে পারছো, অর্থাৎ এই fi আর xi দুইটা গুণ, তাহলে 43 ইন্টু 4 গুণ করলে হচ্ছে আমার কত, এই 172। তারপর দেখো এই 48 ইন্টু 5, এটা যদি আমি গুণ করি, দেখো গুণ করলে হচ্ছে আমার কত, 240। তাও দেখো 53 ইন্টু 6, এটাকে কত হয় 318, 58 গুণন 7, 406, 63 আর 3 গুণ করলে 189, 68 আর 3 গুণ করলে 204, 73 আর 2 গুণ করলে হচ্ছে 146। এভাবে সবগুলো গুণ করবা। গুণ করার পরে যে বিষয়টা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে তোমার সামেশন অফ fi xi, অর্থাৎ এই সবগুলো, এই যে 7টা মান আছে সবগুলো যোগ করবা, অর্থাৎ এই 172 কাকে কাকে যোগ করবা, তাও আরেকবার তোমাদেরকে আমি একটু হলুদ কালার দিয়ে দেখাচ্ছি। এই একটু সিলি মিস্টেক, দেখো এই যে 1, 2, 3, 4 এই পার্ট সবটাই করবা, এই 5 এই লাইনটা করবা, আশা করি এইভাবে এই লাইনটা করে এইভাবে আস্তে করলে সবটা হয়ে যাবে। অর্থাৎ এই সবগুলো তোমরা ক্রমান্বয়ে যোগ করবা, যোগ করলে হয় কত, এই 1675। তারপর তোমাদের কাজ থাকবে কি, এই গড়ের সূত্রটা লিখে। গড়ের সূত্র হচ্ছে সামেশন অফ fi xi বাই n। আমরা বলি গড়ের সূত্রটা হচ্ছে সামেশন অফ fi xi বাই n, fi xi বাই n। তো fi xi তোমার বসো এই 1675 বা 33 বসিয়ে ফেলবা, 1675, এই 1675, 30। আর বসানোর পরে ক্যালকুলেশন গুলো হয় 55.83 উত্তর। শিক্ষার্থীরা আশা করি অংশটা বুঝতে পারছো, যদিও একটু বড় ছিল কিন্তু খুব বড় নয়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরবর্তী অঙ্কগুলো পেতে। এখানে বলে দেওয়া আছে, কোশ্চেনটা আবারও দেখো, এখানে বলে দেওয়া আছে 50 জন শিক্ষার্থীর বিষয়ে কিছু তথ্য এখানে বলে দেওয়া আছে, যে এই 50 জন শিক্ষার্থীর দৈনিক সঞ্চয় নিচে দেওয়া হলো, অর্থাৎ এই 50 জন শিক্ষার্থীর প্রতিদিন কি পরিমাণে সঞ্চয় করে তার দেওয়া হলো, অর্থাৎ 41 থেকে 50, এখানে 50 জন, যেটা গণসংখ্যা, 51 থেকে 60 জন 8 জন, এভাবে আমাদের টোটাল একটি
রাউন্ড ফিগার বা কোনো একটি তথ্য আমাকে জানিয়ে দেওয়া হয়েছে কতজন স্টুডেন্ট সঞ্চয় করে। তো এখানে বলা হয়েছে প্রথম কোশ্চেনটাতে চাওয়া হয়েছে ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ গণসংখ্যাকে ক্রমান্বয়ে যোগ করে যাওয়া হয়। আমি খুবই সুন্দর এই উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, আশা করি বুঝবে। শুরুতেই এই উদ্দীপকের সারণী হতে গণসংখ্যার সারণী তৈরি করার জন্য নিম্নরূপ। প্রথমে তোমার শ্রেণী লাগবে। দেখো এই যে অংশটা আমি একটি সারণী দিয়েছি, তোমরা বুঝতে পারবে। আমি একটু কালার কম্বিনেশনের মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করব। দেখো এই যে অংশটা আমি একটু হলুদ কালার দিয়ে দেখাচ্ছি, এই দেখো সঞ্চয় টাকা শ্রেণী, এই শ্রেণী, এটা হচ্ছে এই শ্রেণী। আসলে বুঝছো? দেখো এই 41 থেকে 50 এই অংশ একটা আছে, এটাও দেখো দেওয়া আছে। আমরা কত 41 থেকে 50 শ্রেণী লিখে ফেললাম। দ্বিতীয় শ্রেণী হচ্ছে 51 থেকে 60, এখানে হচ্ছে 51 থেকে 60। তৃতীয় শ্রেণী হচ্ছে 50 থেকে 61 থেকে 70, 61 থেকে 70। এইটা এই 71 থেকে 80, এই 81 থেকে 90 এবং এই 91 থেকে 100। এই শ্রেণীটা আমরা হুবহুব লিখে ফেললাম। আশা করি এটা নিয়ে তোমাদের মধ্যে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়, বুঝতে পেরেছো? এই শ্রেণীর পাশাপাশি আমরা এটা তুললাম। এবার আমরা দেখাবো গণসংখ্যাটা। এই গণসংখ্যা যেটা আছে, দেখো এই যে টার্মটা আবারও একটু কালার দিয়ে তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝবে। দেখো এই যে মানটা 6, এই গণসংখ্যা হচ্ছে 6, 8, এখানে হচ্ছে 8, এখানে 13, 13, 10, 10, 8, 8, 5, 5। এইটা আমরা ঠিকঠাকই লিখবো। এখন এটাকে ক্রমযুক্ত গণসংখ্যা তৈরি করার জন্য আমাকে যেই কাজটা করতে হবে, আবারও বলি, ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করার জন্য এই টোটাল যোগ করে দেখি 50, অর্থাৎ ক্রমান্বয়ে যোগ করে আমরা 50 নির্ণয় করে দেখাবো। এটা একটা খুবই সাধারণ এবং একটি চমৎকার বিষয়। দেখো আমরা চেষ্টা করব তোমাদেরকে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী দেখানোর জন্য। আমি একটা চক তৈরি করলাম, যা তোমরা এখানে দেখতে পারতেছো। ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে এই প্রথম হচ্ছে 6, এই এখানে আমরা এই 6, এটা হুবহু প্রথমটা থেকে যাবে। দেখো এই 6, আশা করি বুঝতে পারছো। দ্বিতীয়টা ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে আছে, অর্থাৎ এই 6 এর সাথে যুক্ত হবে এই এখানকার সংখ্যাটা, অর্থাৎ 6 + 8 কত হচ্ছে 14। তারপরে নতুন ভাবে আবার যুক্ত হবে, এই দুইটা তো আছেই, এই 13 তার সাথে যুক্ত হবে। তো দেখো এই এখানে এই 6 + 8, 6 + 8 তো রাখলাম, তার সাথে নতুন যুক্ত হয়েছে কত 13। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এই যোগ করলে কত হচ্ছে 27। তারপর তৃতীয়টা হবে আবারও এই 27, অর্থাৎ এই 6 8 13 মানে 27, এই 6 8 13 সাথে যুক্ত হবে নতুন যে দশ সংখ্যাটা আছে এটা, তাহলে কত হচ্ছে 37। 6 14 27 37। তারপরে শিক্ষার্থীরা আমরা দেখব ঠিক এই অংশটার সাথে, অর্থাৎ এই অংশটার সাথে আরো যুক্ত হবে 8, অর্থাৎ 8 যুক্ত হয়েছে, তাহলে 37 আর 8 হচ্ছে 45। আশা করি এই অংশটা বুঝতে পেরেছো। এবার লাস্ট হচ্ছে এটা, অর্থাৎ এই সম্পূর্ণটা যোগফল 45, এই সম্পূর্ণটার সাথে যুক্ত হবে এই যে 5, এখানে হচ্ছে 5, 45 হচ্ছে 50। আশা করি বুঝতে পেরেছো। এই যে 50 এবং এই 50 মিলে যাবে, অর্থাৎ ক্রমযুক্ত গণসংখ্যা লাস্ট এই যে যোগফলটা হবে 50 আর গণসংখ্যা হবে 50। এই যেটা, এটাই হচ্ছে আমার ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি, অর্থাৎ এই টোটালটাই আমার, অর্থাৎ এই যে অংশটা, সম্পূর্ণ অংশটা, এটাই হচ্ছে আমার কি ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের সারণী। শিক্ষার্থীরা এই অংশগুলো তোমরা বুঝতে পেরেছো, আশা করি সহজেই বুঝতে পেরেছো, এবং এই অঙ্কটা একটু সহজও বটে। এবার আমরা চেষ্টা করব এই সারণী থেকে গড় নির্ণয় করার জন্য। এটা আরো সহজ, কারণ আমাদের আগের অঙ্কগুলো শুধু গড় নির্ণয়টাই আমরা ভালোভাবে দেওয়া ছিল। তো সারণী থেকে গড় নির্ণয় করার জন্য আমরা শুরুতেই সারণীতে চলে যাব। দেখো আমরা এখন সারণী থেকে গড় নির্ণয় করার জন্য আমরা এইটাতে নিয়ে আসলাম। তো সারণী থেকে গড় নির্ণয় করার জন্য প্রথমে আমার কি এই শ্রেণীটা লাগবে, যে শ্রেণীটা প্রশ্ন দেওয়া ছিল, আমরা তাও প্রশ্নটা নিয়ে আসতেছি, আসলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝবে। দেখো এই যে কোশ্চেনটা আমার এখানে দেওয়া ছিল, আশা করি বুঝতে পারছো। এই কোশ্চেনটাকে আমরা এখানে নিয়ে আসলে তোমরা স্পষ্ট করে বুঝতে পারবে। দেখো আমি এখানে নিচে রাখলাম বোঝার সুবিধার্থে। এই দেখো এই সঞ্চয় টাকাটা এখানে এই 41 50 কত 60, এখান থেকে 60,
61 থেকে 70, এই 71 থেকে 80, এই 81 থেকে 90, এই 91 থেকে 100। আশা করি বুঝতে পারছো এই যে অংশটা আমরা এভাবে সাজিয়েছি। এবার এই শ্রেণী গেল, শ্রেণীর পর আছে গণসংখ্যা। তোমাদের সুবিধার্থে আমি আবারও এখানে দেখাচ্ছি। দেখো এই যে শ্রেণী ছিল, এই অজীব রেখা মানে গড় যেটা নির্ণয় করব এর জন্য শ্রেণী মধ্যবিন্দু লাগবে। এই যে মানটা দিয়ে দেওয়া আছে 45 থেকে 60, দেখো এই 45 থেকে 60 কি করছে, সরি এই 41 থেকে 50, এই 41 থেকে যে 50 আছে এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। দুইটাকে যোগ করলে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 0 আর 1 যোগ করলে হয় 9, অর্থাৎ এই মানটা হবে এই 45.5, যা এই মানটার সাথে মিলে গেছে। শিক্ষার্থীরা তাহলে এই শ্রেণী মধ্যবিন্দুটা কিভাবে নির্ণয় করলাম, আশা করি তোমরা এটা নিয়ে বুঝছো, এটা নিয়ে আসলে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়। সিমিলারলি এই দুইটাও এই 51 আর 60 যোগ করে 2 দ্বারা ভাগ করলাম হয় 55.5, এইটাও 61 আর 70 যোগ করে 2 দ্বারা ভাগ করলাম 65.5, 71 আর 80 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 75.5, 81 আর 90 কে যোগ করে 2 দ্বারা ভাগ করলে 85.5, 91 আর থেকে 100 বা 91 যোগ করে 2 দ্বারা ভাগ করলে হয় 95.5। এই তথ্যগুলোকে আমরা বলবো শ্রেণীর মধ্যমান বা xi। এখন আমরা লিখে ফেলবো গণসংখ্যা। দেখো এই গণসংখ্যা যেটা তোমরা তো অলরেডি দেখেছই, অর্থাৎ এই দেখো এই গণসংখ্যা হচ্ছে এটাই আমার, এই দেখো 6, 8, 13, 10, 8, 5, অর্থাৎ এই মানগুলো এখানে যা 50 আকারে আমরা এর আগেও দেখিয়েছি বহু। এবার আমার মান থাকতে হবে fi ইন্টু xi, অর্থাৎ এই দুইটা গুণফল। কোন দুইটা গুণফল? এই 45, একটু দেখো স্ক্রিনে আমি দেখাচ্ছি, এই 45 আর এই 6 গুণ করলে হয় 273। দেখো এটার সাথে আমাদের এই 6 গুণ করলে হয় 273। তারপর দেখো 55 আর 8 গুণ করলে হচ্ছে এই তোমার 444। 65 আর 13, 65.5 আর 13 গুণ করলে হচ্ছে 851.5। 75.5 এর সাথে 10 গুণ করলে 755। এই 85 আর 8 এটা হচ্ছে কত, এই 684। 95 আর 5 হয় এই 477.5। আর fi xi হচ্ছে সবগুলো যোগফল। আশা করি বুঝতে পারছো। আবার বলি, এই সামেশন অফ fi xi মানে হচ্ছে সবগুলোর যোগফল। কোনগুলোর যোগফল? এইটার মিস্টেক, দেখো এইটার হচ্ছে এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এই যে 4টা অংশ আমরা এখানে দিলাম, এই 1 2 3 4 5 6টা অংশ, এই 6টার যোগ করলে যোগফল হচ্ছে এই অংশটা। এটা হচ্ছে সামেশন অফ fi xi, অর্থাৎ fi xi এইটার যে মানটা, অর্থাৎ এই অংশটা। তো আশা করি তুমি বুঝতে পারছো। অর্থাৎ এই সবকটা যদি আমি আবারও বলি, এই সবকটা আমি যদি যোগ করে এটা লিখি, এটা হচ্ছে 3485, যা fi xi নামে আমরা প্রকাশ করে থাকি। শিক্ষার্থীরা এবার আমাদের যে কাজটা থাকবে, এই দেখো এই সবগুলো যোগ করেছি, এবার গড়ের সূত্রটা বসাবো। তাহলে গড়ের সূত্র হচ্ছে সামেশন অফ fi xi বাই n। এখান থেকে ক্যালকুলেশন করলে fi xi এর মান হচ্ছে, এই দেখো fi xi ছিল উপরের অংশ, এটা হচ্ছে 3485 বসালাম, আর n এর মান হচ্ছে 50, ভাগ আছে তাই ভাগ এখানে 50। আশা করি দুইটাই বুঝতে পারছো। এবার আমরা এখানে ভাগ করলে হয় 69 বা 69.7, এটাই আনসার। তাহলে উত্তর গড় এত টাকা। শিক্ষার্থীরা আশা করি আজকের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।